দুইজন প্রধানমন্ত্রী আমার বাসায় ছিলেন আর কি, তার মধ্যে বেগম খালেদা জিয়া একজন আর বর্তমান প্রধানমন্ত্রী একজন তারেক রহমান। ওনারা আমার বাসায় অবস্থান করেছে, এটা আমি আসলে একটা নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কারো ভেঙে গেছে সংসার, কারো বউ চলে গেছে, কারো অর্থ দিয়ে অর্থশূন্য হয়ে গেছে, কিন্তু আসলে আমরা সেগুলো খুব সহজে ভুলে গেছি। খুব রুট লেভেলের সাথে কানেকশন ছিল আমার। তারা নিজেদের বাড়ির সম্পত্তি বিক্রি করে দলকে চাঙ্গা রাখার জন্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খাওয়ার বিলি করেছে। তা কর্মীটা এখন কোথায় আছে এর হিসাব কি আমরা রেখেছি? সুসময় আসছে, হয়তোবা তাদের দিকে আমরা নজর দিতে পারবো, কিন্তু সেই সময়টা যেন দেরি না হয়ে যায়। পুলিশে আমাদের অত্যাচার করতো, আওয়ামী লীগ তাদের গুন্ডা বাহিনী দিয়ে কোনো মিছিল মিটিং থেকে বাড়ি যাওয়ার পথে পাড়ার এলাকায় তারা দাঁড়িয়ে থাকতো। আমাদের পরিবারের বাবাকে পর্যন্ত নির্যাতন করেছে, এমন নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তারা মাদেরকে এবং তাদের ওয়াইফদেরকে পর্যন্ত নির্যাতন করেছে। কিছু কিছু এলাকায় এরকম ঘটনা ঘটেছে, বহু ঘটনা করেছে। ছাদ থেকে ফেলে বাবাকে হত্যা করা হয়েছে। আমাদের নেতাকর্মীরা সেই কঠিন নিপীড়ন সহ্য করেও রাজপথে ছিল। আমরা বুঝতে পারি যে আসলে ওই দিনের ফসল আজকে আমরা ভোগ করছি। তো অবশ্যই আমাদের মহান নেতা তারেক রহমান, তাদেরকে ভুলে যাবেন না। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি বিশেষ পডকাস্টে। আমরা দুঃসময়ে দুঃসাহসিক ছাত্র নেতাদের নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন, এবং যারা ছাত্র দলের সোনালী ফসল এবং বিএনপির জন্য নিবেদিত নির্যাতিত প্রাণ, তাদেরকে নিয়েই আমরা সাজিয়েছি আজকের এই আসর। আজকে আমাদের অতিথি রাশেদুল হক সরকার, বিএনপি নেতা এবং প্রতিষ্ঠাতা ফোরাম অফ ইয়াং প্রফেশনালস FYP। আপনাকে স্বাগত রাশেদুল হক সরকার। ধন্যবাদ আপনাকে। আমরা দুঃসময় দেখেছি বিএনপি নেতা কর্মীদের অনেকেই ধান খেতে মশারি টানিয়ে ঘুমিয়েছে, ঘরে দিনের পর দিন তারা জেলে নির্যাতন এবং জুলুম সহ্য করেছে, এবং সব মিলে এখন যখন বিএনপি ক্ষমতায়, ঠিক তখন এই দুঃসহ স্মৃতি নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তাদের আসলে অবস্থানটা কোথায়? কেমন আছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। আপনাদের এখানে আসতে পেরে আমি নিজের কাছে গর্বিত মনে করছি। আপনার প্রশ্নটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সারা বাংলাদেশে 17 বছর বিএনপির যে নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছিল, তারা একটি কাটার পথ পাড়ি দিয়ে আসলে জীবন কাটিয়েছে। কারো ভেঙে গেছে সংসার, কারো বউ চলে গেছে, কারো অর্থ দিয়ে অর্থশূন্য হয়ে গেছে, কিন্তু আসলে আমরা সেগুলো খুব সহজে ভুলে গেছি। এই ভুলে যাওয়া স্মৃতিগুলো আসলে এখন আমাদেরকে কাঁদায়। কারণ আমি খুব রুট লেভেলের সাথে কানেকশন ছিল আমার। বিএনপির কিছু জায়গায় কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। আমি দেখেছি তারা নিজেদের বাড়ির সম্পত্তি বিক্রি করে দলকে চাঙ্গা রাখার জন্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খাওয়ার বিলি করেছে। সেই নেতা কর্মীটা এখন কোথায় আছে এর হিসাব কি আমরা রেখেছি? পারছি রাখতে? আসলে এত বড় দল রাখাটাও কঠিন। সুসময় আসছে, হয়তোবা তাদের দিকে আমরা নজর দিতে পারবো, কিন্তু সেই সময়টা যেন দেরি না হয়ে যায়। আমরা যখন পুলিশে আমাদের অত্যাচার করতো, আপনারা জানেন, আওয়ামী লীগ তাদের গুন্ডা বাহিনী দিয়ে কোনো মিছিল মিটিং থেকে বাড়ি যাওয়ার পথে পাড়ার এলাকায় তারা দাঁড়িয়ে থাকতো। আমরা লক্ষ্য করেছি তারা আমাদের পরিবারের বাবাকে পর্যন্ত নির্যাতন করেছে, এমন নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তারা মাদেরকে এবং তাদের ওয়াইফদেরকে পর্যন্ত নির্যাতন করেছে। কিছু কিছু এলাকায় এরকম ঘটনা ঘটেছে, বহু ঘটনা করেছে। ছাদ থেকে ফেলে বাবাকে হত্যা করা হয়েছে। সেই দিনগুলো কিন্তু এখনও আমাদের চোখে ভাসে। আমাদের নেতাকর্মীরা সেই কঠিন নিপীড়ন সহ্য করেও রাজপথে ছিল। এই রাজপথে থাকাটা তাদের জন্য কতটা বেদনাদায়ক ছিল, এটা আমরা এখন উপলব্ধি করতে পারি। আমরা বুঝতে পারি যে আসলে ওই দিনের ফসল আজকে আমরা ভোগ করছি। তো অবশ্যই আমাদের মহান নেতা তারেক রহমান, তাদেরকে ভুলে যাবেন না এবং তাদের দিকে সুনজর দিবেন। সময় আছে, আমি মনে করি অতি শীঘ্রই তিনি তাদের দিকে একটি ভালো ভূমিকা পালন করবে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে যখন এই ফ্যাসিবাদী সরকার বিএনপি নেতাকর্মীদের চরমভাবে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে নির্যাতন করার জন্য, ঠিক তখনও আমরা দেখেছি রাজধানীতে আপনি সরব ছিলেন, আপনার আশেপাশে যারা ছিল তারা, আমরা দেখেছি ধলপুর মাঠ আপনারা রাতভর পাহারা দিয়েছেন, এবং তখনও পুলিশ চারদিক থেকে আপনাদেরকে খুঁজছে, এরকম একটা পরিস্থিতি। আমিও সে সময় মাঠে ছিলাম এবং আপনাদেরকে দেখেছি যে বিনিদ্র রজনী আপনারা কাটিয়েছেন, সারা রাত না খেয়ে না ঘুমিয়ে আপনারা পাহারা দিয়েছেন। এই স্মৃতিগুলো আপনাদের আসলে মনে পড়ে কিনা? কীভাবে তখন আপনাদের পুলিশে ভয় ছিল কিনা, মানে কীভাবে আপনারা করলেন এটা? আসলে আমরা তো সব সময়ই একটা রুদ্ধ
যুদ্ধদার পরিবেশের মধ্যে বাস করতাম ওই সময়, কারণ ফ্যাসিস্ট সরকারের এমন একটা নেটওয়ার্ক সাজিয়েছিল যে আমাদের নেতাকর্মীরা বের হলে তারা অ্যারেস্ট করতো এবং অত্যাচার করতো, ডিবি অফিসে নিয়ে যেয়ে বহু করুণ কাহিনী আছে আমাদের। তো আমরা আসলে আমাদের নেতার গাইডলাইন ছিল, ম্যাডামের একটা আসলে নেতাকর্মীদের মধ্যে খুব মানে কানেকশন ছিল আর কি, এবং তার ওই সময় তারা যে রুট লেভেলে কাজ করতেন, যেমন ধরেন আমি একজনের নাম না বললেই নয়, হাবিবুর নবী খান সোহেল। উনি কোনো প্রোগ্রাম হলে যে ওনার যে অ্যারেঞ্জমেন্ট পাওয়ার ছিল এবং কর্মীদেরকে মোটিভেট করতে পারতো, এটা মারাত্মক ছিল। এবং কর্মীরা আসলে দলকে ভালোবাসতো, ম্যাডামকে ভালোবাসতো, তারেক রহমানকে ভালোবাসতো। এই ভালোবাসার কারণে এবং দেশকে ভালোবাসে আসলে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী বাংলাদেশের কে আসলেই ওন করে। এনারা এমনভাবে অর্গানাইজড হতো, আসলে পুলিশের তখন কিছু করার থাকতো না। তারা তাদের এই জনজোয়ারকে কখনোই রুখতে পারেনি। ধরেন আমাদেরকে এমনও দিন গেছে আমরা সারা রাত জেগে আছি শুধুমাত্র একটা সম্মেলন সফল করব বলে। যখন আমরা অনেক মানুষ হয়ে যেতাম তারা অটোমেটিকলি তারা কিছু করতে পারতো না। তো জনগণের কাতারে চলে আসলে পুলিশেরও কিছু করার থাকতো না। তো আমরা আমাদের মেনি পাওয়ারটা নিয়েছি সাধারণ মানুষকে একত্রিত করে আর কি, ওই সময় আমরা কাজ করতাম। আমার মনে আছে যে গোলাপবাগ মাঠে আমরা রাত জেগে মাঠ পাহারা দিয়েছি যাতে আমাদের জনসমাবেশটা হয়, এবং হঠাৎ করে নেতারা চলে এসেছে, তারা তাদের ওয়াদা রেখেছে এবং তারা এসেছে। অনেক ধরপাকড় হয়েছে, অনেক নিপীড়ন হয়েছে, কিন্তু আমাদের ওই সময় কিন্তু আমরা একত্রিত ছিলাম। একত্র হয়ে ওই সমাবেশ আমরা শুধুমাত্র নিজেদের নেতা কর্মীদের মনের ইচ্ছা এবং দেশের প্রতি ভালোবাসা এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রতি তাদের যে অনুগত সেটা প্রকাশ করে আমরা মাঠ পাহারা দিতাম। হ্যাঁ, একটি বিষয় আপনি অন্যভাবে নেবেন না। আমরা দেখেছি গোলাপবাগে যখন আপনারা পাহারা দেন রাতে, তখন যে সংখ্যা, যেই মুখগুলো আমার চোখে ভাসছে, এখন কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি নেতাকর্মীদের মাঠে দেখতে পাচ্ছি। মানে এরা কোথা থেকে আসলো? আসলে বিএনপি তো একটা বিশাল বড় দল, আর এই দলের মধ্যে হয়তোবা তখন অনেকে ছিল যারা আসলেই পুলিশের ইয়ার মধ্যে নিপীড়িত অবস্থায় থাকতে পারে, যারা ছিল না, কিন্তু এই বৃহৎ সংখ্যা বিএনপির সবসময়ই ছিল। এখন আসলে দলের কিছু সুবিধাজনক অবস্থান হয়েছে, কিছু নেতাকর্মী তো আমরা পাবই যারা আসলে বিএনপিকে হয়তোবা মনে প্রাণে ভালোবেসে এই সময়গুলোতে এখন আসে, তখন কঠিন সময় আসতে পারেনি। আমি তাদের প্রতিও আসলে একটা ভালোবাসা রাখি এবং আমি মনে করি তারা যেন সচরাচর এই দলের সাথে সবসময় থাকে আর কি। রাশেদ ভাই, আমরা জানি যে আপনি একটা ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান এবং আপনার বাবা বিএনপির অনেক বড় লিডার ছিলেন এবং তিনি উত্তরবঙ্গ, তার একসময় আমরা জানি যে তিনি উত্তরবঙ্গে বিএনপির লিড দিতেন। তো সেই জায়গা থেকে যদি আপনি ফ্যামিলির স্মৃতিচারণ করেন, এইরকম একটা ফ্যামিলিতে বেড়ে ওঠা, ধরেন আপনার তো এই আপস অ্যান্ড ডাউনস, কখনো বিএনপি এসছে ক্ষমতা, কখনো আওয়ামী লীগ এসছে, সেই সময়গুলো যদি একটু বলেন। আমি একটা মজার কথা আপনাকে বলি আর কি, ভালো লাগলো যে প্রশ্নটা আপনি করেছেন। আমি একটা রাজনৈতিক পরিবারের ছেলে, এটা আমার আসলে বলেন যে আমার সৌভাগ্য, আমার দুঃখ কষ্ট সবই এটা নিয়ে, কারণ আমি রাজনীতিকে ওইভাবে ওন করে আসছি। হয়তো বা বড় কোনো নেতা হতে পারিনি, কারণ নেতৃত্ব দেওয়ার গুণাবলী যে বিষয়গুলোতে থাকা দরকার সেগুলো পরীক্ষিত, আরও সময়ের প্রয়োজন আছে। সেগুলো বড় জায়গায় যাওয়ার জন্য যে নির্দেশনাগুলো দরকার সেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। আমি কর্মীদের সাথে থাকতে অনেক বেশি পছন্দ করি। তো সবচেয়ে মজার বিষয়টা নিয়ে বলি যে আমাদের বাংলাদেশের 2 জন প্রধানমন্ত্রী আমার বাসায় ছিলেন আর কি, তার মধ্যে বেগম খালেদা জিয়া একজন আর বর্তমান প্রধানমন্ত্রী একজন তারেক রহমান। ওনারা আমার বাসায় অবস্থান করেছে, এটা আমি আসলে একটা নিজেকে খুব ভাগ্যবান মনে করি আর কি। নিশ্চয়ই। আর বেগম খালেদা জিয়া আমাদের বাসায় দীর্ঘ 3 রাত অবস্থান করেছেন। তখন এরশাদ সরকার তাকে সার্কিট হাউসে অবস্থান করতে না দেওয়ার কারণে নেতাকর্মীরা সিদ্ধান্ত নেয় যে উনি যাতে একটি সিকিউরড বাসায় থাকে, সেই জন্য তারা আমার বাসা বেছে নেয় এবং আমাদের বাসায় রাত্রি যাপন করে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই বাসা তখন নেতাকর্মীরা সারা রাত জেগে পাহারা দিতেন। আপনি জানেন না, কিছু কিছু নেতাকর্মী ছিল সারা বাড়ির চারপাশে ঘিরে রাখতো, কারণ ওই সময় তো ম্যাডাম খালেদা জিয়া হচ্ছে বিরোধী দলের নেত্রীও নন, শুধুমাত্র বিএনপির নেত্রী। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য সারা রংপুরের নেতাকর্মীরা ওখানে অবস্থান করত। আবার আমরা লক্ষ্য করতাম যে তাকে কোনো গাড়ি দেওয়া হতো না, গাড়ির ব্যবস্থাও ছিল না। উনি এয়ারপোর্ট থেকে একটা বাসে করে নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ করতে করতে সৈয়দপুর থেকে রংপুরে আসতেন এবং ওইভাবেই উনি আবার সৈয়দপুরে চলে যেতেন। আবার ওনার
সবচেয়ে বড় দিক ছিল যেটা, উনি সকালে বেরিয়ে যেতেন, সারা বাংলাদেশ, রংপুর মানে উত্তরবঙ্গের কোন ইউনিটে উনি যাবেন সেগুলো ঘুরে গভীর রাত্রে উনি আবার নেতাকর্মীদের সাথে দেখা করে আবার বাসায় ফিরে আসতেন। আমি অনেক ছোট ছিলাম, কিন্তু ওনার এই কাজগুলো আমার এখনও চোখের মধ্যে ভাসে। খুবই চমৎকার, মানে খুবই সুখকর স্মৃতি, সুখ দুঃখ দুটো মিলেই। আবার সৌভাগ্যবশত ওই এক জন্মদিনই উনি আমার জন্মদিন ছিল, উনি বাসায় ছিলেন আর কি। তো অনেক স্মৃতি তার সাথে আমার বিদ্যমান আছে। আসলে ম্যাডাম আমার আম্মাকেও এই জন্য আমার অনেক পরিশ্রম ছিল বিএনপির প্রতি, উনি অনেক করেছেন এক সময়। সেই জন্য উনি আমার মাকে একবার মহিলা এমপি করেছিলেন। রংপুর 3 আসন থেকে আমার আম্মা মহিলা এমপি ছিল, এবং উনি মহিলা দলের সহসভাপতিও ছিল রংপুরের। তারেক ভাই যে সবার আগে বাংলাদেশ যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা নিয়ে এসেছেন, সেটা আসলে আমাদের সর্বস্তরের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য স্লোগান হয়ে গেছে। এই স্লোগানটা এখন দেখবেন আপনি, আজকে ঢাকা শহরের একজন এলিট শ্রেণীর লোক থেকে আরম্ভ করে গ্রামের নিম্ন শ্রেণীর নিম্ন মধ্যবিত্ত লোকটিও আজকে এই স্লোগানটার উপর বেস করতেছে। রাইট। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী, যিনি লন্ডনে দীর্ঘদিন তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল চলে যেতে, তিনি জনগণের ভালোবাসায় আবার ফিরে এসেছেন, এবং তিনি যে কাজগুলো করছেন, আমি যদি ছোট্ট করে বলি যে এমপি মন্ত্রীদের ঘুম হারাম হয়ে গেছে তার সাথে তাল মেলাতে গিয়ে। এই যে বাংলাদেশ, চলমান বাংলাদেশ 5 বছরের জন্য জনরায়ের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপনার কাছে আমি 2-4টা লাইন শুনতে চাই। আমি খুব বড় কোশ্চেন। তারেক রহমান আসলে আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন, যে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তিনি সেই নবসটাকে ধারণ করতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ এখন কি চায়। উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের কম্পনকে অনুভূতি করছেন, কারণ তিনি দেখেছেন যে বাংলাদেশের মানুষ কতটা নিপীড়িত ছিল, বাক স্বাধীনতা ছিল না, মানুষের কথা বলার অধিকার তো ছিল না, এবং গণমাধ্যমের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। এটা আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে তা উপলব্ধি করছেন, এবং আপনারা খেয়াল করবেন তার প্রত্যেকটা কাজের মধ্যে গণমাধ্যমের যে স্বাধীনতা নিয়ে তিনি কিন্তু সবসময় বলছেন যে এটাকে আসলে একটা স্থানে আনা দরকার, এবং এরা একটা স্বাধীনতা থাকবে। এটা না থাকলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী কোনো উন্নয়নে যেতে পারবে না, আমরা বহির্বিশ্বের সাথে ডিসকানেক্ট থাকব। সেই জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি কাজ করছেন। ইভেন বিভিন্ন জায়গার এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই বিষয়গুলোকে তিনি সুন্দর করে ইউটিলাইজ করছে। সাধারণ জনগণ এই লাভগুলো উপলব্ধি করছে। একটা কৃষকের অনুভূতি কী ছিল সেটা সে বুঝতে পারছেন। একজন প্লেয়ারের পর্যন্ত তিনি কার্ডের ব্যবস্থা করছেন। ইভেন আপনি আমাদের যে সবচেয়ে বড় নিপীড়িত ছিল যে আলেম ওলামারা, তাদের ব্যাপারেও সে কনসার্ন। তো আমার কাছে মনে হচ্ছে উনি আসলে মানুষের অ্যাকচুয়াল পালসটাকে নিতে পেরেছেন, এবং ওই জন্য উনি কাজ করছেন যে আসলে মানুষ কোন জায়গায়, আমাদের দেশের বাহ্যিক যে উন্নয়নের ক্ষেত্রে মানুষের যে ভূমিকা, সেটা নিয়ে উনি কাজ করছেন। এরকম একজন প্রধানমন্ত্রীর সমালোচনাও হচ্ছে সমাজে, রাজনৈতিক বলেন যেভাবে বলেন, সেটি যারা করছে এই 3 মাসের মধ্যেই, মানে ওভারনাইট সমালোচনা শুরু হয়ে গেছে। যারা করছে তারা আসলে কি চায়? আসলে রাজনীতিতে সমালোচনা থাকবেই, কিন্তু সমালোচনাটা গঠনমূলক হতে হবে। আমরা লক্ষ্য করছি কিছু কিছু সমালোচনা খুব ন্যাক্কারজনক। এগুলোর বিষয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জনগণ এগুলোকে কীভাবে নিচ্ছে। খুব নোংরা কিছু বিষয় নিয়ে তার সমালোচনা করা হচ্ছে। এটাকে আমি সমালোচনা বলি, এটা কুরুচি, কুমতলব এবং আছে এটার মধ্যে একটা। সো এই জিনিসগুলোকে আমাদের সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। যারা এই সমালোচনা করছেন খুব র্যাপিডলি তারা বুঝতে পারবে যে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, কারণ সাধারণ মানুষ বুঝতে পারছে যে না, এই মানে বিএনপি সরকারের এই টার্মটাকে বিএনপিকে একটু সময় দিতে হবে, কারণ এখানে অনেক কিছু গোছানোর ব্যাপার আছে। যে ডিজাস্টারটা 16-17 বছর হয়ে গেছে, সেটাকে গোছাতে গেলে বিএনপিকে একটু সময় দিতে হবে। আপনি তো ইন্টারমিডিয়েট গভর্নমেন্টের সময় কিছু করতে পারেন, তারা আরও বরং দেখেন হামের মতো একটা ডিজাস্টার হয়ে গেছে, বিএনপি এটাকে ট্যাকেল করছে। সো এই সময় সমালোচনাটা বড় বিষয় না,
এই সময় সমালোচনার ঊর্ধ্বে এসে বিএনপিকে তাদের সাপোর্ট করতে হবে। এগুলোকে আমরা আসলে খুব একটা যে আপনার খুব কঠিনভাবে দেখছি তা না, এটা এই বিষয়গুলো হতে পারে, সমালোচনা হতেই পারে, সমালোচনার মধ্যেও যেটা গঠনমূলক সেটাকে আমরা নিব, আর যেটা দেখবো যে কুরুচিপূর্ণ এবং যেটা আসলেই সমালোচনা বলা যাবে না, যেটা সমালোচনা বলে এটা একটা নোংরা রাজনীতি আছে, সেটাকে আমরা বন্ধ করতে হবে। আমি আরেকটা বিষয় জানতে চাইবো, আপনি তো এই যে ফোরাম অফ ইয়াং প্রফেশনালস যেটি করেছেন, এটা প্রতিষ্ঠাতা আপনি, এবং আমি এই যে তরুণদেরকে নিয়ে আপনার ভাবনা, এটি কোথা থেকে আসলো এবং এটি নিয়ে আপনি কত দূর যেতে চান? দ্য ফোরাম অফ ইয়াং প্রফেশনালস, এটা নিয়ে অনেক গল্প আছে, এই কারণেই আছে যে আমরা যখন খুব কঠিন সময় পার করছিলাম, তখন আমাকে বিএনপির নীতি নির্ধারণ যারা ছিলেন, এর মধ্যে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং ওনারই ফ্রেন্ড আছেন একজন সাবিউদ্দিন আহমেদ, ওনারা মিলে আমরা একটা বৈঠক করি। আমাদের সাথে আরও 2-1 ছিলেন, তারা মিলে আমরা বিএনপি গুলশান অফিসে আমরা একটা ডিসিশন নিই যে আসলে আমরা তরুণ প্রজন্ম থেকে দূরে সরে যাচ্ছি। কারণ আসলে তরুণরা তো এগ্রেসিভ কিছু চায়, তাদের মধ্যে তাদেরকে আসলে কিছু আমরা কি করছি সেটা দেখাতে হবে। কারণ বিএনপিকে তখন এমনভাবে গভর্নমেন্ট চাপে ফেললো যে আসলে বিএনপির কোনো কর্মকাণ্ডই তারা মিডিয়ায় আসতে দিত না, বিএনপি কিছু করছে এমন একটা সিচুয়েশন করতে পারতেছে না, তারা এরকম একটা হাইপ তৈরি করলো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই জিনিসগুলো আমরা আসলে প্রফেশনাল যারা আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে বিএনপির যে আমরা আসলে কি করতে পারি, আমাদের যে উদ্দেশ্যটা কি, বিএনপি কিভাবে আগাবে, এটা তো একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে কীভাবে এটাকে আগিয়ে নেওয়া যায়, কারণ বিএনপিকে তখন মুভ করতে দিচ্ছিল না। তখন আমরা এটাকে নিয়ে প্রথমে চিন্তা করি যে আমরা আসলে সাধারণ যারা বিভিন্ন ব্যাংক, বিভিন্ন বিমা অফিস, বিভিন্ন আপনার যেটাকে বলে সাহিত্য প্রতিষ্ঠান ছিল কিন্তু গভর্নমেন্টের আওতাভুক্ত ছিল না, সেগুলোতে আমরা গিয়ে আমাদের এই আমাদের তরুণরা আসলে কী ইফেক্ট আনতে পারে দেশের জন্য, তারা রিসার্চগুলো কি করতে পারে। যেমন তখন আসলে গভর্নমেন্ট ইভিএম নিয়ে একটা জটিলতায় ফেলাচ্ছিল যে ইভিএমে ভোট কীভাবে কারচুপি করা যায়, আমরা এটা নিয়ে একটা কাজ করলাম, আমরা এটা নিয়ে কিছু ইভেন্ট করছি এবং তরুণরা এটা খুব রিয়্যাক্ট করছে এবং ওই সময় কিন্তু ইভিএমটা বন্ধ হয়ে গেছিলো আর ইভিএমটা তারা ভোট নিতে পারেনি। তো আমরা মনে করি এই জায়গায় আমরা তরুণদেরকে অ্যারেঞ্জ করতে পারছিলাম। এরপরে আমরা চিন্তা করলাম যে ফেসবুকিং একটা বড় ইস্যু হয়ে আসছে, এগুলোকে কীভাবে আসলে করা যায়। আমরা ছোট গ্রুপ আইডি করতাম, যেগুলো দিয়ে বিএনপি বলেন এবং আমাদের প্যারালাল যে সংগঠনগুলো আছে সেগুলোকে কীভাবে হেল্প করা যায় এগুলো করতাম, আমাদেরকে সাজেশন দিতেন। এরপরে এর মধ্যে হাবিবুর নবী খান সোহেল এই ফোরাম অফ ইয়াং প্রফেশনে চলে আসলেন, উনি টেক ওভার করলেন, ওনার কিছু জিনিস কনসেপ্ট আমরা এর মধ্যে নিয়ে আসলাম এবং আমরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে এই যে আন্দোলনের সময় এই এফওয়াইপির মাধ্যমে সাধারণ মানুষকে কীভাবে এটাতে একটা অন্ততপক্ষে গভর্নমেন্টের যে ভুলগুলো ছিল, গভর্নমেন্ট যে কাজগুলো খারাপ করছিল জনগণের জন্য, সেগুলো নিয়ে আমরা, যেমন কালো আইন তৈরি করছিল, তারা বিভিন্ন ধরনের জুডিশিয়াল কিলিং করতেছিল, এগুলো তো আসলে সাধারণ জনগণ ওভাবে বুঝতো না, কারণ মিডিয়া তো তাদের পক্ষে। তখন এইগুলোকে আমরা আসলে মানুষের কাছে নিয়ে যেতাম, তরুণদের কাছে নিয়ে গেছি, তরুণরা সেটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে। এইভাবেই ফোরাম অফ ইয়াং প্রফেশনালসের কাজ ছিল। আর কিছু রিসার্চ বলেন যে আসলে দ্রব্যমূল্যর বাড়ার ক্ষেত্রে কী কারচুপিটা আসলে হতো বা কী পণ্যের কী ধরনের ট্রানজেকশনে তারা আসলে এই দুর্নীতিগুলো করতো, সেগুলো সাধারণ গণমাধ্যমের কাছে তুলে নিয়ে আসা, এগুলো আমরা আসলে রিসার্চ হিসাবে তখন বিভিন্ন জায়গায় জমা দিয়েছি, বিভিন্ন কাজ করেছি। আমরা আসলে কাজগুলো খুব কঠিন সময় করতাম, তো এই জন্য মানুষের চোখে পড়তো না, কারণ আমাদের গণমাধ্যমে আসতে দিত না, আমরা গণমাধ্যমের সাথে কানেকশন। এখন তো অনেক বিএনপি রিসার্চ সংগঠন হয়ে গেছে, কিন্তু সাবিউদ্দিন সাহেবের সময় থেকে ওনাকে নিয়ে আমরা গুলশান অফিসে বসতাম। আমাদের মনে আছে একদিন আমরা ভিতরে কাজ করতেছি, আওয়ামী লীগ ওনার গাড়িটা পুড়াই দিছিল, আমার গাড়িটাও পুড়াই দিছিল আর কি, পেট্রোল ঢেলে আর কি। তো ওই স্মৃতিগুলো এখনও আমাদের মনে পড়ে। যে আবার একটা স্মৃতি আছে যে আমরা ওই যে আপনার যে মাদ্রাসার ছেলেদেরকে যেদিন করলো আর কি, হত্যা করা হলো, ওই দিন আমরা দিন বসেছিলাম যে আসলে এই সময় আমাদের কি করণীয়। আমার মনে আছে যে ম্যাডাম সঙ্গে বলেছেন যে তাদের পাশে যে দাঁড়াতে হবে। আমরা কিন্তু চেষ্টা করেছি যে তাদের পাশে কতটুকু কীভাবে থাকা যায়। এই ভয়াল রাত কতটুকু কষ্ট ছিল আমরা বুঝি, কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের ফোরাম অফ ইয়াং প্রফেশনাল দিয়ে বিএনপিকে ছায়া করে কীভাবে এইভাবে তাদের সাথে থাকা যায়। বিএনপি এবং আপনার স্বপ্ন সম্পর্কে জানতে চাই।
বিএনপি আর আমার স্বপ্ন, আমি ছোট্ট করে বলি, আসলে আমি খুব কর্মী বান্ধব একজন মানুষ। আমি এখনও বিএনপিতে কিছু আশা করার জন্য বিএনপিতে করি না, বা আমি করব না, কারণ আমার রক্তের মধ্যে বিএনপি আছে। চাইলেও তো বিএনপি আমাকে ছেড়ে যেতে পারবে না, আমিও বিএনপিকে ছেড়ে যেতে পারবো না আর কি। তো এই ধরনের লোকদের জন্য একটু কষ্ট হয়, কারণ আমরা তো আসলে কিছু প্রাপ্তি নিয়ে রাজনীতি করি না, আবার প্রাপ্তি না হলেও মাঝে মাঝে খারাপও লাগতে পারে, সেটাকে ভুলে থাকতে চেষ্টা করি। তো জানি না বিএনপি আমাকে কোথায় কখন কী জায়গায় কাজে লাগাতে চায়। যদি কাজে লাগানোর জন্য তারা আমাকে মনে করে যে আমার কোনো সঠিক জায়গা তাদের কাছে আছে, তারা আমাকে কাজে লাগাবে। আমি এখনও বিএনপির জন্য কাজ করতেছি, ভবিষ্যতে আরও বেশি কাজ করব। এবং বিএনপির কর্মীদের সাথে আমার যে সম্পর্ক আছে, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে যদি আপনি বিএনপির রুট লেভেলের কাছে জিজ্ঞাসা করেন, আমরা এখনও তাদের কাছে ভালোবাসাটা পাই। এটি আমাদের কাছে বড় প্রাপ্তি। অসাধারণ, শুধু ভালোবাসা নিয়ে আপনারা বেঁচে থাকতে চান শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, শুনলেন একজন আসলে নিবেদিত প্রাণ, একজন সত্যিকারের প্রেমিক, দেশপ্রেমিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খাঁটি নেতার যে বক্তব্য, যে কথাগুলো, সেগুলো মূলত জীবন্ত হয়ে উঠেছে রাশেদুল হক সরকারের কথায়। আমরা প্রিয় দর্শক, এরকম বিশেষ আয়োজন আমাদের থাকবে পরবর্তীতে আরও অসংখ্য। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নির্যাতিত, নিপীড়িত, দুঃসাহসিক কোনো নেতার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।